কৃষিগুচ্ছের পদার্থ বিজ্ঞান প্রশ্নটা একটু কঠিন হতে পারে এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি আসতে পারে। সাজেশনে কোন অংশগুলো পড়া উচিত সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কৃষিগুচ্ছের পদার্থ বিজ্ঞান প্রশ্নটা একটু হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই পদার্থ বিজ্ঞানকে গুরুত্ব সহকারে করতে হবে। এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি আসার সম্ভাবনা রয়েছে। আমি যে টপিকগুলো বলে দেব সেই টপিকগুলো কি করবা, সেই টপিকগুলোর উপরে প্রশ্ন ব্যাংক সলভ করবে। কার প্রশ্ন ব্যাংক সলভ করবা, ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করবা, সাধারণ গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করবা, চিটাগাং ভার্সিটির কোশ্চেন ব্যাংক কিন্তু সলভ করবা, ঠিক আছে। এবং কিছু অংশ তুমি হচ্ছে কিছু প্রশ্ন দেখা যাবে যে পৃষ্ঠার ভিতরে হয়তো 5টা প্রশ্ন হুবহু তুমি রিপিট পাচ্ছ, 5 থেকে 6টা প্রশ্ন হুবহু রিপিট আসতে পারে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে। সো পদার্থ বিজ্ঞানটা বিগত বছরের কোশ্চেনগুলো করবা, বিগত বছরে 5-7 বছরের প্রশ্ন করবা, চিটাগাং ভার্সিটি, ঢাকা ভার্সিটি এবং সাধারণ গুচ্ছে এবং কৃষি গুচ্ছে তো করবাই। তো দেখো আমরা প্রথম নাম্বার দিয়ে শুরু করি। আজকে দেখো পদার্থ বিজ্ঞান কৃষি গুচ্ছ সাজেশন। দেখো আমরা হচ্ছে প্রথমে যেটা ভেক্টরের যে অংশগুলো করতে হবে সেগুলো বলি। দেখো ভেক্টর থেকে তোমার কি পড়া দরকার, এই ভেক্টরের স্কেলার এবং ডট গুণের A to Z পড়বা। এখান থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভেক্টরের স্কেলার এবং ডট গুণের যে থিওরি ম্যাথ যেগুলো আছে সবগুলো একবারে A to Z করবা, এখান থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ক্ষেত্রফল নির্ণয়। যেমন হচ্ছে দেওয়া আছে ধরো একটি সামুদ্রিকের ধরো একটি বাহু দেওয়া আছে পি ভেক্টর দেওয়া আছে আর একটা দেওয়া আছে কিউ ভেক্টর। এখন বলছে সামুদ্রিকের ক্ষেত্রফল কত, বা ধরো এই যে দুইটা ধরো একটা ত্রিভুজে দুইটা বাহুই দেওয়া আছে, সন্নিহিত বাহু একটা পি, একটা ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে, একটা পি একটা কিউ, তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। বা একটা সামুদ্রিকের দুইটা কোণ ভেক্টর দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত, এই ধরনের প্রশ্নগুলো। ধরো ভেক্টরের উপাংশ সূত্র, এটা একটু দেখবা, সূত্রটা আসতে পারে এখান থেকে, প্রশ্নটা কম আছে সূত্রটা আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো তোমার হচ্ছে বৃষ্টি ও নদী নৌকার ম্যাথ, এখান থেকে ম্যাথ আসতে পারে, বৃষ্টি এবং নদী নৌকার ম্যাথ থেকে তোমার ম্যাথ আসতে পারে, ঠিক আছে। তারপরে একক ভেক্টর, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স সেগুলো থেকে তথ্যমূলক কোশ্চেন আসতে পারে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে, মুখস্থ টাইপের যে কোশ্চেনগুলো একক ভেক্টর, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স থেকে আসতে পারে। তারপর হচ্ছে দেখো আমরা এইটি ছিল তোমার ভেক্টরে, এবং ভেক্টরের অংশ যেগুলো বললাম সেটি বেশি ইম্পর্টেন্ট ভেক্টর থেকে। তারপরে দেখো আমরা দেখবো যে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যার কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু আলোচনা করি। দেখো প্রথমে আসছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিউটনিয়ান বলবিদ্যা থেকে, সেটি হচ্ছে দেখো রাস্টার ব্যাংকিং, ব্যাংকিং রিলেটেড যতগুলো ম্যাথ আছে, এবং এই যে মাত্রা এবং একক তোমার হচ্ছে আসতে পারে, যেমন ভরবেগের মাত্রা কি, ভরবেগের একক কি, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসতে পারে এখান থেকে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমরা যদি পরবর্তী অংশতে যাই, সেটা হচ্ছে যে সরলরৈখিক এবং ঘূর্ণায়মান বস্তুর বেগ, ত্বরণ ও গতিশক্তি নির্ণয়, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সরলরৈখিক এবং ঘূর্ণায়মান বস্তুর বেগ, ওই যে বেগ ভি ইকুয়াল হচ্ছে ওমেগা, বা হচ্ছে ও ঘূর্ণন যে গতিশক্তির যে ওমেগা যে সূত্রগুলো রয়েছে কৌণিক বেগে, এই অংশগুলো দেখতে হবে ভালো করে। ত্বরণ এবং গতিশক্তি এই যে সেটা সরলরৈখিকের ক্ষেত্রে এবং ঘূর্ণায়মান বস্তু সব ক্ষেত্রে তোমার কি এই যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো আদ্রতাতলে কাজ, এটা অতটা ইম্পর্টেন্ট না কৃষির জন্য, তবুও দেখতে পারো, এমসিকিউ আসতে পারে। এবং বল এবং ভরবেগের ভিতরে সম্পর্কে যে থিওরির যে ম্যাথগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবা। যেমন হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এই রিলেটেড ম্যাথ, বা হচ্ছে ইকে ইকুয়াল হচ্ছে কত পি স্কয়ার বাই 2m, এই রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু দেখবা ভালো করে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জড়তা, বল এবং জড়তা, ঠিক আছে। জড়তাগুলো থেকে তোমার সরাসরি সূত্র চাইতে পারে, অথবা তোমার এখান থেকে কি চাইতে পারে, ম্যাথ চাইতে পারে। এখান থেকে হট টপিক হচ্ছে এই যে জড়তা অংশটা, আর রাস্তার যে ব্যাংকিং বললাম সেটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা পরবর্তী অংশের ক্ষেত্রে যাই, যেটা হচ্ছে দেখো ঘর্ষণ এবং ভরবেগের রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, ঘর্ষণ এবং ভরবেগ রিলেটেড ম্যাথগুলো একটু দেখে রাখতে পারো, সেটা আমরা বললাম। তারপরে দেখো হচ্ছে টর্ক, টর্ক রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো একটু দেখে রাখতে পারো। এখন দেখো কাজ ক্ষমতার শক্তি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে তোমার স্প্রিং দ্বারা কৃত কাজ এবং স্প্রিং এর সরণ, অর্থাৎ F ইকুয়াল হচ্ছে kx, এই সূত্রের যে বেসিকগুলো আছে সেগুলো একটু দেখতে পারো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হট টপিক এখান থেকে সেটা হচ্ছে যে ক্ষমতা রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে,
ক্ষমতা নির্ণয় সম্পর্কে যতগুলো ম্যাথ রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। এবং কুয়া খালি করতে যে কাজ এবং কুয়ার পানি উঠাতে একটা মোটরের যে ক্ষমতা সেই অঙ্কগুলো কিন্তু আসতে পারে, অর্থাৎ এই দুইটা হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তার সাথে আনুষঙ্গিক কিছু জিনিস আছে, সেটা দেখো। সময় হচ্ছে ইট সাজাতে যে কৃতকাজ, ইট সাজাতে যে কৃতকাজের যে সমীকরণ সেটা আসতে পারে। তারপর পাম্পের কাজ, ক্ষমতা এবং ক্রেনের ক্ষমতা, এটা আসলে ওই যে ক্ষমতার সাথে সম্পৃক্ত, সো এটা হচ্ছে তার ভিতরে ধরবা। এবার হচ্ছে দেখো এখান থেকে আর কিছু কোশ্চেন আসতে পারে যে তোমার হচ্ছে কোথায় কোথায় গতি শক্তি এবং বিভব শক্তি এর গুণ হবে, বা বলছে ধরো একটা বস্তুকে তুমি কি করলা, ফেলে দিলা, তো আর একটা বস্তু ফেলে দেওয়ার ফলে কোথায় উপর থেকে পড়তে গিয়ে কোথায় গতি শক্তি তার বিভব শক্তি 3 গুণ হবে বা 4 গুণ হবে, এই রিলেটেড ম্যাথগুলো এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি যাই তোমার তোমার ভরবেগের সাথে যে গতি শক্তির সম্পর্ক যুক্ত যে সূত্রের যে ম্যাথ, এটা বলে ফেলছে অবশ্যই নিউটনিয়ান বলবিদ্যাতে। অর্থাৎ তোমার এটা হচ্ছে এটা যে ইকে ইকুয়াল হচ্ছে p স্কয়ার বাই 2l, এই রিলেটেড যে থিওরি প্লাস ম্যাথ, এটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। তারপর বিভিন্ন উচ্চতায় গতি শক্তি এবং বিভব শক্তি, ধরো ভূমি থেকে 20 মিটার উচ্চতায় গতি শক্তি প্লাস বিভব শক্তি চাইতে পারে, বা একটা বস্তুকে উপর থেকে 2 কেজি ভরে একটি বস্তু ফেলে দাও, তারপরে হচ্ছে বলছে যে তোমার 5 মিটার উচ্চতায়, ভূমি থেকে 5 মিটার উচ্চতায় তার যান্ত্রিক শক্তি কত হবে, এই ধরনের প্রশ্ন। তো এই ছিল তোমার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে। তারপরে দেখো আমরা যদি আসি যে মহাকর্ষ এবং অভিকর্ষ, তো সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো মুক্তিবেগ রিলেটেড এ টু জেড, অর্থাৎ মুক্তিবেগ নির্ণয়ের যে ম্যাথ এবং তোমার মুক্তিবেগ কোথায় কোথায় মুক্তিবেগের মানটা মুখস্থ করবা, পৃথিবীতে মুক্তিবেগের মান মুখস্থ করবা আটে, এবং হচ্ছে তোমার মনে এবং মঙ্গল গ্রহে, ঠিক আছে, এই 3 জায়গাতে মুক্তিবেগের মান মুখস্থ করবা, পৃথিবীতে, চাঁদে এবং হচ্ছে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত সেটা দেখবা। তারপর হচ্ছে দেখো তোমার এই বিভিন্ন জায়গায় জি এর মান নির্ণয়, বিশেষ করে হচ্ছে তোমার জি এর মানটা দেখবা, তোমার পৃথিবীতে তো দেখবা জি এর মানটা, আর কোথায় দেখবা, ঢাকাতে জি এর মানটা দেখবা, রাজশাহীতে জি এর মানটা দেখবা, সাথে হচ্ছে চাঁদে জি এর মানটা দেখবা, এবং হচ্ছে তোমার মঙ্গল গ্রহে জি এর মানটা দেখবা, বিষুব অঞ্চলে জি এর মানটা দেখবা, আর মেরু অঞ্চলে জি এর মানটা দেখবা। বিশেষ করে এই জায়গাগুলোতে, কোথায় বললাম, পৃথিবীতে তো জানোই, পৃথিবীর বিষুব অঞ্চলে দেখবা, মেরু অঞ্চলে দেখবা জি এর মান, ঢাকাতে দেখবা জি এর মান কত, রাজশাহীর জন্য জি এর মান কত, মঙ্গল গ্রহের জন্য জি এর মান কত, এবং চাঁদের জন্য জি এর মান কত, এই টপিকতে বা অর্থাৎ এই জায়গাতে জি এর মানগুলো জানবা, এগুলো থেকে আসতে পারে। তারপরে ক্রিয়াদেব উপকরণের বেগ এবং উচ্চতা নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো দেখবা, এবং ম্যাথ আসলে তোমার হচ্ছে পারবা, সূত্রটা পারলে এখান থেকে ম্যাথ আসলে পারবা। তবে আরেকটা জিনিস হচ্ছে দেখো কেপলারের যে সূত্র রয়েছে, ঠিক আছে, কেপলারের যে 3টা সূত্র রয়েছে সেই 3টা সূত্র তোমরা দেখবা, শুধু সূত্রগুলো চাইতে পারে বা বলবে যে কেপলারের দ্বিতীয় সূত্র কোনটা বা তৃতীয় সূত্র কোনটা, বা হচ্ছে কেপলারের সূত্র নিয়ে যদি তুমি সূত্র পারো তাহলে ম্যাথগুলো পারবা, কারণ সেখান থেকে খুবই সহজ ম্যাথ দেয় যার সূত্র প্রয়োগ, ঠিক আছে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বিভিন্ন শর্তে ওজন নির্ণয়, যেমন হচ্ছে আমি বলতে পারি যে একটা লিফটে তুমি আসো, এখন লিফটের উপরে গেলে তোমার লব্ধি ওজন কত হবে, উপরে গেলে অবশ্যই কত হবে, ওজন W হচ্ছে m g, কত হবে g প্লাস a হবে উপরে গেলে, আর নিচে নামলে কি হবে g মাইনাস a। তারপরে দেখো মহাকর্ষ প্রাবল্য এবং বল রিলেটেড ম্যাথ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ, মহাকর্ষ প্রাবল্য এবং বল রিলেটেড ম্যাথ, অর্থাৎ E হচ্ছে তোমার কত হবে, E হচ্ছে F বাই তোমার হচ্ছে M, এই রিলেটেড ম্যাথগুলো তোমরা দেখতে পারো ভালো করে, ঠিক আছে। এই ছিল তোমার হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে। তারপরে অধ্যায় দেখো আমরা সেটা হচ্ছে দেখো পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যায়কাল রিলেটেড এ টু জেড, পর্যায়কাল রিলেটেড এ টু জেড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন জায়গায় পর্যায়কাল নির্ণয় করতে বলতে পারে তোমাকে, এবং পর্যায়কালের সূত্র যে t = 2 পাই √L/g, ঠিক আছে, এই সূত্রটা তুমি এ টু জেড জানবা, এর পোস্টমর্টম করবা, মানে t এর সাথে এই যে ধরো পর্যায়কালের সাথে যে দৈর্ঘ্যের সম্পর্ক, বা t1/t2 কি লিখতে পারি আমরা √L1/L2, এই রিলেটেড ম্যাথ চাইতে পারে, অথবা g এর সাথে t এর সম্পর্ক, t কত হবে বা t1/t2 যদি চাই আমরা t1/t2 √g2/g1, যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এটা যে ম্যাথগুলো আছে বা পর্যায়কাল রিলেটেড যা আছে এ টু জেড সবকিছু দেখতে হবে তোমাকে। তারপরে দেখো
আমরা তোমার সরল দোলকের A to Z, সরল দোলক বলতে হচ্ছে তোমার আমরা হচ্ছে সরল দোলকের যে আদর্শ সমীকরণটা, বুঝছো? সরল দোলকের তো বিভিন্ন অবস্থানে ম্যাথগুলো বলতে, ধরো একটা সরল দোলক দুলছে, তো বিভিন্ন ধরো সাম্যাবস্থায় ত্বরণ চাইতে পারে, বেগ চাইতে পারে, তারপরে হচ্ছে বিস্তারের ত্বরণ চাইতে পারে, বেগ চাইতে পারে, সেগুলো ভালো করে দেখতে হবে। তারপর সরল চলিত গতির যে আদর্শ সমীকরণের প্রয়োগ, সরল চলিত গতির যে আদর্শ সমীকরণ d স্কয়ার x বাই হচ্ছে dx স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল 0, এই সমীকরণে রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট এই সমীকরণের ম্যাথগুলো। তারপরে দেখো কম্পাঙ্ক নির্ণয়, আসলে কম্পাঙ্ক নির্ণয়টা এই সমীকরণ থেকে বের করতে বলতে পারে, কম্পাঙ্ক নির্ণয়গুলো, ঠিক আছে? তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, দেখো ঘড়ির তোমার হচ্ছে ঘড়ির কাঁটার কৌণিক বেগ নির্ণয়, ঠিক আছে? ঘড়ির কাঁটার কৌণিক বেগ নির্ণয়, এটা একটু দেখবা যে সময়ের সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত, তারপরে হচ্ছে তোমার মিনিটের কাঁটার কৌণিক বেগ কত, ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব এগুলো দেখবা, ঠিক আছে? তারপরে দেখো আমরা দশম অধ্যায়ে যদি আসি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তো সেখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই যে নদীর গভীরতা নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে ওই যে বয়লের সূত্র আছে না, বয়লের সূত্রের প্রয়োগে যে ম্যাথগুলো, পিভি ইকুয়াল এনআরটি সূত্রের ম্যাথ হালকা করে দেখতে পারো বা সূত্রগুলো দেখতে পারো। তারপরে হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল হচ্ছে, দেখো এই সূত্রটা হচ্ছে হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 V2 বাই হচ্ছে T2, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সো এগুলো ভালো করে দেখবা। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গড় বেগ, বর্গমূল গড় বেগ, এই রিলেটেড ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, এগুলো তো ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো। তোমার বলতে পারি যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা পরিবেশের তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত, বা বর্গমূল গড় বর্গের কত, বা হচ্ছে শুধু গড় বেগ চাইতে পারে। সো গড় বেগ এবং বর্গমূল গড় বর্গের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো জানবা। তবে তোমাদের একটা রিকমেন্ড করব যে তোমার হচ্ছে দেখো পরিবেশের তাপমাত্রা অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের মানটা মনে রাখবা 482 মিটার পার সেকেন্ড, এবং নাইট্রোজেন গ্যাসের পরিবেশের তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগ বা সিআরএমএস বেগ 516.94 মিটার পার সেকেন্ড, বা তুমি এটাকে অনেক সময় 517 হিসেবে কাউন্ট করা হয়, মিটার পার সেকেন্ড হিসেবে কাউন্ট করা হয়, ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমরা যদি আসি তো গড় মুক্ত পথ নির্ণয়ের যে সূত্রগুলো দেখবা, বোলজম্যানের সূত্র, ম্যাক্সওয়েলের সূত্রগুলো দেখবা, শুধু সূত্রগুলো, এগুলো থেকে ম্যাথ আসবে না। গ্যাসের গতিশক্তি নির্ণয়, এখান থেকে তোমার সূত্রটা দেখবা এবং ম্যাথও আসতে পারে গ্যাসের গতিশক্তি নির্ণয় থেকে। ইকে ইকুয়াল হচ্ছে কত, ইকে ইকুয়াল হচ্ছে F/2 nRT, ঠিক আছে? এই রিলেটেড যে ম্যাথগুলো দেখবা। এবার আমরা এই অধ্যায় শেষ, এবার হচ্ছে আমরা দেখি পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে দেখো তোমার এগুলো আসতে পারে, জ্ঞানমূলক এই অংশগুলো আসতে পারে, যে স্থিতিস্থাপক পদার্থের উদাহরণ এবং কোনটার স্থিতিস্থাপকতা বেশি কোনটা কম, এই ধরনের প্রশ্ন। সান্দ্রতা বিষয়ে যে নিউটনের সূত্র রয়েছে সেটা দেখতে পারো। বায়ুর বুদবুদ এবং সামানের ফেনা দ্বারা কৃত কাজ, পৃষ্ঠটান এবং চাপ, এটা বেশি ইম্পর্টেন্ট, এই অংশটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বায়ুর বুদবুদ ও সামানের ফেনার কাজ, পৃষ্ঠটান এবং চাপ নির্ণয় দেখবো তোমরা গাইড, যে কোনো গাইড করলে তোমরা দেখতে পাবো সেটা। তারপরে দেখো তোমার হচ্ছে একক এবং মাত্রাগুলো এখান থেকে দেখবা, এবং স্পর্শ কোণ, যে ধরো বিশুদ্ধ পানির কাঁচের স্পর্শ কোণ কত, এই ধরনের প্রশ্নগুলো, এবং বিভিন্ন এককগুলো, যে সান্দ্রতা গুণাঙ্কের একক কি, মাত্রা কি, এগুলো দেখবা। তারপর সান্দ্রতা নির্ণয়, এটা অতটা ইম্পর্টেন্ট না, এককগুলো ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি। তারপরে দেখো আমরা সেকেন্ড পেপারে চলে আসি, সেকেন্ড পেপারে আসি আমরা তাপগতিবিদ্যাতে। তো দেখো তাপগতিবিদ্যাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রৌদ্রতাপের প্রক্রিয়া। রৌদ্রতাপের প্রক্রিয়া তোমরা কি করবা, A to Z, রৌদ্রতাপের প্রক্রিয়া A to Z সবকিছু দেখতে হবে, ঠিক আছে? তো তাপগতিবিদ্যা এবং প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় সূত্র কার মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার মধ্যে সম্পর্ক স্থাপন করে, বা কোন বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কোন বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করে, এগুলো। তারপরে হচ্ছে তাপের ম্যাথগুলো দেখতে পারো, তাপগতিবিদ্যার প্রথম দ্বিতীয় সূত্রে এনট্রপি কি এবং রৌদ্রতাপের প্রক্রিয়া, এনট্রপি এবং এদের ম্যাথ, মানে রৌদ্রতাপের প্রক্রিয়াটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে এনট্রপিটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন পাবাই, 2 থেকে 3টা কোশ্চেন আসতে পারে এই অধ্যায় থেকে, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট অধ্যায়টা হচ্ছে তোমরা
কিছু ভাষীতে প্রথমেই পড়ানো হয়, এজন্য এটা বেশি ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে দেখো স্কেল রিলেটেড যে ম্যাথ, যেমন হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, স্কেল রিলেটেড ম্যাথ এবং কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ, যে বিভিন্ন সেলসিয়াস স্কেলের মান বা ফারেনহাইট স্কেলের মান নির্ণয় করতে বলতে পারে এবং ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করতে পারে। সো এই দুটো ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ওকে, এটা গেল। তারপরে দেখো, তারপরে হচ্ছে আমরা স্থির তড়িতে আসি। স্থির তড়িতের কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। দেখো, স্থির তড়িতের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ধারক, ধারকের এ টু জেড পড়বা, ঠিক আছে, ধারকে। তারপরে ওহমের সূত্রে এর বিভব নির্ণয়, ওহমের সূত্রের কি দেখবা, বিভব নির্ণয় গুলো দেখবা বা ওহমের সূত্রের প্রয়োগটা দেখবা, ঠিক আছে। তারপরে দেখো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধারক। তারপর হচ্ছে দেখো চার্জ দ্বারা কৃত কাজ নির্ণয়, অর্থাৎ তুমি হচ্ছে কোন বিষয়টা, যে W কত হচ্ছে, কত VQ, ঠিক আছে। এটা তড়িৎ প্লাবন এবং বল নির্ণয়, অর্থাৎ E যে F/Q, এই সূত্রের প্রয়োগটা দেখবা। ধারকের ব্যবহার এবং কোন ধারক কোন কাজে ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, ধারকের ব্যবহারগুলো দেখবা। তারপর হচ্ছে এখানে দেখো তোমার ধারক এবং আধানের ঘনত্ব ইত্যাদি এককগুলো দেখবা এবং ওহমের সূত্র কোন কোন বিষয়গুলোর উপর নির্ভরশীল সেটা দেখবা। এবং পাশাপাশি তোমরা যে কাজটা করতে পারো, এই যে ভি ভোল্টেজ নির্ণয় আছে না, এবং তোমার প্রাবল্য নির্ণয়, এই দুইটা নির্ণয় দেখবা এবং এদের যে গ্রাফ আছে সেই গ্রাফগুলো দেখতে পারো। ভোল্টেজের এবং প্রাবল্যের যে গ্রাফ এবং ভোল্টেজ এবং প্রাবল্য বিভিন্ন জায়গাতে নির্ণয়, সেই জিনিসগুলো একটু দেখবা, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমরা হচ্ছে চলতরিতে আসি। তো চলতরিতে হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন ধরে। তারপরে রোধ, তুল্য রোধ, A to Z এবং বর্তনী প্রবাহ, এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোধ নির্ণয়, তুল্য রোধ নির্ণয়, তড়িৎ প্রবাহ নির্ণয় ইত্যাদি তোমার এইটা থেকে গুরুত্বপূর্ণ। একটা বর্তনী দিয়ে দিয়ে বিভিন্ন জায়গাতে রোধ, তুল্য রোধ চাইতে পারে, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি আসি তাহলে বায়িত শক্তি এবং বিদ্যুতের হিসাব, এটা একটু দেখে রাখবা, বিভিন্ন এককগুলো দেখবা। তারপরে কোষের প্রবাহ এবং শান্ট, এগুলো বিষয়ে একটু ধারণা রাখবা, যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলোর উপরে। তারপরে রোধ কোন কোন বিষয়গুলোর উপর নির্ভরশীল, বর্তমানে কতগুলো বাতি ব্যবহার করা যায় এবং কখন বৈদ্যুতিক বিল কম হবে, কোন ধরনের এবং এই ধরনের ম্যাথগুলো, যেমন ধরো বলছে যে একটা সার্কিট দিয়ে দিয়েছে, ধরো দুটো লাইট শ্রেণীতে লাগানো আছে আর একটা সার্কিটে দুইটা লাইট সমান্তরালে লাগানো আছে, তো কোনটায় বৈদ্যুতিক বিল কম হবে, এরকম চাইতে পারে। বা রোধ চাইতে পারে যে কোথায় তুল্য রোধ বেশি হবে, কোথায় তুল্য রোধ কম হবে, কোথায় ক্ষমতা বেশি হবে, কোথায় ক্ষমতা কম হবে। এই ধরনের ম্যাথগুলো তোমরা প্রশ্ন ব্যাংক করলেই পাবা, গুচ্ছের প্রশ্ন ব্যাংক করলে পাবা, এটা কৃষি গুচ্ছ না, গুচ্ছের প্রশ্ন ব্যাংক করলে পাবা। এবং এই যে রিলেটেড অনুধাবন প্রশ্নগুলো, মানে এইগুলো যেগুলো বললাম, যে অনুধাবন প্রশ্ন বলতে ওই যে দুইটাকে শ্রেণীতে লাগালা আর দুইটাকে সমান্তরালে লাগালা, যে কোথায় কোথায় তোমার হচ্ছে খরচ বেশি হবে, এই ধরনের প্রশ্নটাই হচ্ছে অনুধাবন প্রশ্ন, বুঝছো। তারপরে দেখো পটেনশিওমিটার এবং মিটার গেজের ব্যবহার, মানে কোন কাজে ব্যবহার করা হয়, ম্যাথ না, ব্যবহার এবং সূত্রগুলো দেখতে পারো। তারপরে দেখো আমরা চলে আসছি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানে। তো ভৌত আলোক বিজ্ঞানে হচ্ছে দেখো তোমার সমবর্তন কার হয়, কোন আলো সমবর্তন হয়, কোন আলো সমবর্তন হয় না, সেগুলো। এবং এখানে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ এবং তাদের ব্যবহার সেটা ভালো করে জানতে হবে, যে ধরো ইউভি রশ্মির ব্যবহার কোথায় করা হয় এবং তার রেঞ্জ কত, এই ধরনের প্রশ্ন। দশা এবং পথ পার্থক্যের যে মধ্যে সমীকরণ এবং ম্যাথ, এটা হচ্ছে ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দশা এবং পথ পার্থক্যের যে সমীকরণ এবং যে ম্যাথটা আছে সেটা ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো আমরা হচ্ছে ব্যতিচার, অপবর্তন এবং গ্রেটিং এর শর্ত এবং এই তাদের যে সূত্র ব্যবহার করে এই যে ডোরার প্রস্থ এবং ব্যবধান নির্ণয়ের সূত্র এবং ম্যাথ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। আরেকটা জিনিস যে আমরা যে ব্যতিচার, অপবর্তন, গ্রেটিং এর ডোরার প্রস্থ এবং ব্যবধান নির্ণয় করি, সেই সূত্রটা জানতে হবে অবশ্যই, এবং সেই সূত্রে ম্যাথগুলো জানতে হবে। ম্যাথ আসার সম্ভাবনা কম, তবে আসলে ছোট ম্যাথ আসবে এবং এখান থেকে সূত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আরো দেখো জ্ঞানমূলক অংশগুলো খুব ভালো করে পড়বা। এই অধ্যায়ে জ্ঞানমূলক যে টপিকগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে অধ্যায়ে। তারপরে অধ্যায়ে দেখো আমরা তারপরে অধ্যায়ে আসি যে আধুনিক পদার্থবিজ্ঞান। তো
তো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক পাঠের জন্য সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখান থেকে জ্ঞানমূলক পাঠগুলো বেশি আছে, যেমন হচ্ছে ফোটনের বৈশিষ্ট্য চাই, তোমার হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য চাই, এক্স-রে বৈশিষ্ট্য চাই, এগুলো। তারপরে হচ্ছে এই যে এখানে লেখানো আছে কোনগুলো তোমার জ্ঞানমূলক প্রশ্ন চাই সেগুলো এখানে লেখা আছে। তারপরে দেখো আপেক্ষিকতার সূত্রগুলো খুব ভালো করে পড়বে এবং এখান থেকে ম্যাথ যদি আসে তাহলে কনফার্ম যে এই সূত্র থেকে ম্যাথ আসবে ইনশাআল্লাহ। যে আপেক্ষিকতার সূত্র থেকে ম্যাথ আসবে, যে আপেক্ষিকতার যে সময়ের সূত্র, ভরের সূত্র, তারপরে হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, সেখান থেকে ম্যাথ আসবে ধরলে। তারপরে হচ্ছে ফটোতড়িৎ এবং এক্স-রে সূত্রগুলো একটু দেখে নিবা, এক্স-রে ফটোতড়িৎ এবং এক্স-রে সূত্রগুলো একটু দেখে নিবা, ওগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনা কম, তবুও আসতে পারে, বলা তো যায় না কিছু। তারপরে হচ্ছে দেখো এই যে সূত্রগুলো মনে রাখবা, e স্কয়ার m c স্কয়ার e স্কয়ার m নট m মাইনাস m নট c স্কয়ার, এটা হচ্ছে আপেক্ষিকতার সূত্রে, এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে দেখো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো ক্ষয় সূত্র, অধ্যায়, গড়ায়ের সময় নির্ণয়, রিলেটেড ম্যাথ আসবে, আশা করি এখান থেকে আসবে, এই সূত্র থেকে আসবে, আর কিছু আসবে না। তারপর হচ্ছে আলফা, বিটা, গামা গেলে নিউক্লিয়াসের পরিবর্তন, যে ধরো একটা ইউরেনিয়াম থেকে একটা আলফা বা দুইটা আলফা চলে গেছে, তাহলে নিউক্লিয়াসের পরিবর্তন কত হবে, মানে তার কাছে তোমার হচ্ছে নতুন যে ভরটা হবে সে নতুন ভরটা কত হবে, নতুন যে পরমাণু হবে তার ভর কত, বা এখানে দুইটা আলফা গেলে পরিবর্তনটা কি হবে, সে বা একটা বিটা গেলে পরিবর্তন, বা দুইটা বিটা গেলে পরিবর্তন কি হবে, গামা গেলে পরিবর্তন কি হবে, এই ধরনের প্রশ্নগুলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নটা কি হতে পারে। তা আলফা, বিটা এবং গামার পরিবর্তন হলে কি হবে, একটা পরমাণু থেকে আলফা চলে গেলে বা বিটা চলে গেলে বা গামা চলে গেলে কি পরিবর্তন হবে এটা। তারপরে দেখো আমরা যদি আরো আসি যে পরমাণুর শক্তি এবং ব্যাসার্ধ নির্ণয়ের ম্যাথ গুলো, এগুলো কম ইম্পর্টেন্ট, তো হচ্ছে দেখে রাখবে একটু পরমাণুর শক্তি এবং ব্যাসার্ধ নির্ণয়ের ম্যাথ গুলো। তারপরে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এখানে হচ্ছে গেটগুলো একটু দেখবা এবং সংখ্যা পদ্ধতিগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, গেট এবং সংখ্যা পদ্ধতিগুলো। তারপর হচ্ছে এন টাইপ, পি টাইপ পদ্ধতি পরিবারের উদাহরণ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যেমন হচ্ছে বলতে পারে সিলিকনের ভোল্টেজ কত 0.7 ভোল্ট, জার্মেনিয়াম ভোল্টেজ কত 0.3 ভোল্ট, এগুলো মনে রাখবা। তারপরে অর্ধপরিবাহী প্রকারভেদ একটা মোটামুটি দেখতে পারো, কিন্তু এই যে ম্যাথ গুলো যে আছে তোমাদের হচ্ছে গতীয় রোধের যে ম্যাথ, গতীয় রোধ হচ্ছে তোমার ডেল আর ইকুয়াল হচ্ছে ডেল ভি বাই হচ্ছে ডেল আই, এই রিলেটেড ম্যাথ দেখবা। তারপর হচ্ছে আমরা জানি কি আই ই ইকুয়াল হচ্ছে আইসি প্লাস হচ্ছে আইবি, এই রিলেটেড যে ম্যাথ সেটা দেখতে পারো। এবং হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে বিটা বাই 1 প্লাস বিটা, এই রিলেটেড ম্যাথগুলো তোমরা কি করতে পারো, দেখতে পারো। এই ছিল তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো থেকে আশা করি ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। আর সম্পূর্ণ নির্ভর করছে প্রশ্ন কমন সৃষ্টি করার উপর। আমি চেষ্টা করেছি জাস্ট তোমাদের বলে দেওয়ার এবং অভিজ্ঞতার আলোকে টপিকগুলো বলে দেওয়ার। আশা করি যে এগুলো পড়লে ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবা এবং তোমাদের পরীক্ষাটা ভালো হবে, এবং আশা করি যে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবা, এবং যারা ফ্রি পরীক্ষা দিতে চাও আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, পরবর্তীতে কোন সাবজেক্টে টপিকগুলো জানতে চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমার একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক কাজ করা লাগে, এবং একটা ভিডিও বানাতে দেখা যায় যে 5 থেকে 6 ঘন্টা এর জন্য প্রিপারেশন নেওয়া লাগে। একটা ভিডিও বানানোর জন্য 5 থেকে 6 ঘন্টা আমার সময় দিতে হয় তোমাদের জন্য। তো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা এবং দ্রুত সহকারে পড়ার চেষ্টা করবা, এবং অবশ্যই ফ্রেন্ডকে জানিয়ে দিবা যে সবাই উপকৃত হতে পারে। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক ক্যাম্পাসে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।